দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের শ্রমিকের কথা অনুষ্ঠানটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। গার্মেন্টস যে একটি অঘোষিত জেলখানা, আমরা অনেকেই সেই চিত্র জানি না। গার্মেন্টস বিষয়ে আজকে কথা বলবো, আজকে তুলে ধরবো গার্মেন্টস এর ভেতরের চিত্র। আমাদের সাথে আলোচনায় যোগ দিয়েছেন গার্মেন্টস শ্রমিক সংহতি ফেডারেশনের সাধারণ সেক্রেটারি, সাধারণ সম্পাদক স্মৃতি ম্যাডাম। জি, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। আজকে আমাদের গার্মেন্টস এর যে ভিতরের চিত্রগুলো আছে, আমরা সেই বিষয়ে ম্যাডামের কাছ থেকে অনেক কিছু জানবো, শুনবো এবং বোঝার চেষ্টা করব গার্মেন্টস এর ভিতরের পরিস্থিতি। ম্যাডামের কাছে আমার শুরুতেই প্রশ্ন থাকবে, ম্যাডাম আপনি কিভাবে এই ফেডারেশনে আসলেন বা কিভাবে যুক্ত হলেন? রুবেল, তোমাকে ধন্যবাদ। এই পেজে যারা আজকে আমাদের শ্রমিক ভাই বোনেরা এবং দেশ বিদেশ থেকে এই পেজটা যারা ফলো করবেন, দেখবেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে এটা খুব গভীরে যেতে হবে, যেটা হচ্ছে 1993 সালে পারিবারিকভাবে আমাদের খুব পরিবারটা খুব গরিব ছিল। অর্থনীতির অনটনের কারণে আমি 1993 সালে ঢাকা আসি। তখন আমি খুব ছোট ছিলাম। ছোট থাকার পরে আমি বিভিন্ন গার্মেন্টসের সামনে যাইতাম, মালিবাগ, চৌধুরীপাড়া, ঢাকা এরিয়ায়। তারা বলতো আপনি ছোট, আপনাকে নেওয়া যাবে না, তুমি ছোট। আপনি বলতো না তুমি ছোট, তোমাকে নেওয়া যাবে না। তো 1 বছর পার হয়ে গেল। আমার বিভিন্ন আত্মীয়র বাসায় থাকতে 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 পরে আমার এক স্বাস্থ্য ভাবি, ওনার সাথে 94-এর প্রথম দিক দিয়া চৌধুরীপাড়া মেলোডি গার্মেন্টসে আমি হেল্পার হিসাবে নিয়োজিত হই। তখন ওরা বলছিল যে তুমি লেখাপড়া জানো কিনা। আমি বললাম যে আমি মোটামুটি জানি, কিন্তু লেখাপড়া সম্ভব হয়নি, আমার পরিবারের আর্থিক অবস্থা ভালো না, এই জন্য আমি ঢাকায় আসছি। তবে ওই ইংরেজিতে নাম্বার টাম্বার মিলান লাগে, এই সমস্ত সুপারভাইজার জিজ্ঞেস করলো, লাইন চিপ, আমি বলছি এগুলো পারি। পরে আমি হেল্পারে ঢুকলাম। ঠিক তখনই আমি 94-তে যখন মেলোডি গার্মেন্টসে আমার জীবনযাত্রা শুরু হয়, তখন আমার বেতন ছিল 250 টাকা। 250 টাকা বেতন নিয়ে মাস শেষ, ওভারটাইম নিয়ে 300 থেকে 350 টাকা আমি পাইতাম। তো 94 শেষের দিক দিয়া আমি অপারেটর হয়ে যাই, সাধারণ অপারেটর। আমার বেতন করে 650 টাকা। 250 টাকার থেকে আমার 650 টাকা বেতন করে জুনিয়র অপারেটর। ওখান থেকে শুরু করার পরে ওখান থেকে আমার শুরু হয়। প্রতি বছরে দেখা গেছে আমার 50 টাকা 100 টাকা বাড়াইতো ওই কারখানাতে। তো 98 সালে আমি একটা ফেডারেশনে যুক্ত হই, কারণ মেলোডি গার্মেন্টসে অনিয়ম ছিল খুব। ওখানে আমরা, এখন তো বায়ারের অনেক চাহিদা, এখন বায়ার অনেক কাজ করে, শ্রমিকরা অভিযোগ করলে বায়াররা দ্রুতভাবে কাজ করে, মালিকদেরকে প্রেসার দেয়, সরকারদেরকে প্রেসার দেয়। তখন আমরা বায়ারটার নাম শুনতাম, কিন্তু এতটা যে বায়ারের কাছে গেলে সুবিধা পাবো আমরা সেটা জানতাম না। তো 98 সালে আমি একটা ফেডারেশনের সাথে যুক্ত হই, ওই ফেডারেশনের আমি সদস্য হই। তা ওনারা আমাকে পরামর্শ করলো যে তোমার ফ্যাক্টরিতে যে অনিয়মগুলো আছে, শ্রম আইন আছে, ওই ওই আইনসম্মত ভাবে যদি কারখানাটা চালাইতে হয় তাহলে তোমাদের ফ্যাক্টরিতে ইউনিয়ন করতে হবে। তো তখন ইউনিয়ন সম্বন্ধে, কারখানার পর্যায়ে যে ইউনিয়ন করতে হয় সে বিষয়ে জানতাম না। তো ওখানে আমি সদস্য হওয়ার পরে ইউনিয়ন সম্পর্কে জানি। পরে এসে অনেক অনেক ত্যাগ স্বীকার করা হয়। ওখানে আমি একটানা মোটামুটি করে চাকরি করতে থাকি। 2005 সালে আমার এসে 14ই ফেব্রুয়ারি আমার চাকরিটা চলে যায়। চাকরিটা চলে যাওয়ার কারণ হচ্ছে 2005 সালে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস ছিল। তো আমার হেল্পারকে আমি বলেছিলাম সকাল 8টা বাজে মেশিনটা মুছে ও বসে আর কি কাজ করতো। তা আমি বললাম যে ঠিক আছে, একটু পানি আন। এখন তো
অনেক আইন কানুন হয়েছে, পানির ফিল্টার দেশে, ডে কেয়ার সেন্টার, খাওয়ার ক্যান্টিন রুম, বিশুদ্ধ পানি, ডাক্তারি ব্যবস্থা। ওই সময় ওরকম ছিল না। ও একটা পানির বোতল নিয়ে বাথরুমের থেকে সরাসরি পানি নিয়ে আসতো, বাথরুমেই ছিল ওখানে। ওই সামনে থেকে পানি নিয়ে আসছে 8টা বাজে, ঠিক 8:15 বাজে আমি পানিটা খেয়ে একদম এলাইনের আউটফুটে কলার টক্সিন করতাম। আমার লাইন সিবা এসে বলতেছে খাদিজা কই, খাদিজা কই, মানে আমার হেল্পারটা কোথায় গেছে। তাই আমি বললাম যে ভাই ওর একটু পানি আনতে পাঠাইছি। তো অসংখ্য, যেহেতু আপনি একটা লাইভ করতেছেন এখানে, এখানে এই খারাপ আচরণ গুলা বলা যাচ্ছে না, যেহেতু আমাদের শ্রমিক ভাই বোনেরা দেখবে, দেশ বিদেশ থেকে লাইভটা দেখবে, তো খুবই অসৎ আচরণ, এক কথায় বলি, যেগুলো ভাষায় প্রকাশ করা যায় না। পরে আমি বললাম যে ভাই ওরা একটু পানির জন্য পাঠাইছি, এখানে যে কয় পিস কাজ আছে আমি শেষ করে দিব, আপনি পিছনে যান ইনফুডে, 5 মিনিটের ভিতরে আমি কাজগুলো শেষ করে দিব। পরে এইটা বলার সাথে সাথে ওনার হাতে একটা স্ক্রু ড্রাইভার ছিল, আমার হেল্পারটা পানি নিয়ে আসছে। আসার পর আমার হেল্পারটারে একটা থাপ্পড় মাইরা লাত্তি মাইরা ফালাই দিছে, হেল্পারটা অজ্ঞান হয়ে গেল। পরে এইটা প্রতিবাদ করার পরে আমাকে বলল কুত্তার বাচ্চা, শুয়ার বাচ্চা, তোর আর এখানে চাকরি করার জি, দরকার জি, নাই। তাহলে আপনাকে এইভাবে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে। এইভাবে, একদম এইভাবে আরো খারাপ ভাষায় বলছে, বা এই ভাষাগুলো বলছে যে আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে যে ভাষাগুলো করছিল সেটাই লাইভে বলা যাচ্ছে না। পরে আমার হেল্পারটা যখন অজ্ঞান হয়ে যায়, তখন আমার পাশের অপারেটরদেরকে বললাম যে আপনারা একটু ওরে নিয়ে ক্লিনিকে কিংবা হসপিটালে যান, আমি এদিকে দেখতেছি। পরে আমার হেল্পার খাদিজা অজ্ঞানের পর ওরে নিয়ে যায়। আর ওই লাইন চিপ আমারে মেশিনের সুতোটা ছিঁড়ে ফেলে দিয়ে বলছে উত্তর বাচ্চা, শুয়োর বাচ্চা, তোর আর কাজ করার দরকার নাই, তুই ওঠ, তোর জন্য কারোর কিছু বলা যায় না, তুই কথায় কথায় নাক গলাস, এরকম ধরনের কথাবার্তা বলছে। তো মোটামুটি করে আমি 94-তে যখন ছিলাম গার্মেন্টসে ঢুকছি, তখন আমি শিশু শ্রমিক ছিলাম। একটু পিছনে যাই, আমি শিশু শ্রমিক ছিলাম। ভাইয়ার আসলে আমাকে ছুটি দিয়ে দিত, অডিট করতে আসলে, আবার ভাইয়ার চলে গেলে আবার আমাকে বাসার থেকে নিয়ে আসতো, সুপারভাইজাররা বাসার থেকে নিয়ে আসতো। এখন তো সবাই হাতে হাতে মোবাইল আছে, তখন অতটা মোবাইলের ছিল না, টেলিফোন ছিল। তো আমরা খুব সাধারণ ঘরের মানুষ, আমরা কোথায় কি পাবো, বাসার থেকে নিয়ে আসতো। পরে 14 ফেব্রুয়ারির ঘটনাটায় আসি। 14 ফেব্রুয়ারি আমার হেল্পারটার এটা বলার পরে আমার সুতোটা ছিঁড়ে ফেললো। পরে ওই কারখানা মেলোডি গার্মেন্টস এর ম্যানেজার ছিল মুসলিম সাহেব, ওনার কুষ্টিয়া বাড়ি। ওনার কাছে আমার বিরুদ্ধে যাই অভিযোগ করলো এনামুল সাহেব লাইনশিপ, যে এই স্মৃতি একটা ভালো না, কোনোখানে কিছু বলা যায় না, কোনো শ্রমিককে জোরে কথা বলা যায় না, প্রোডাকশন কাজের কথা বললে সে প্রতিবাদ করে। হ্যাঁ, তো এর রাখা সম্ভব না। তো ঠিক আমাকে 9টার দিকে আমার মেশিন থেকে উঠে নিয়ে গেছে, সকাল 9টার দিকে নিয়ে 3 তলায় আমি কাজ করতাম, আমাকে 8 তলায় নিয়ে আটকায় রাখছে। অ্যাডমিনে নিয়ে আটকাই রেখে বলতেছে তুমি হয় রিজাইন দিবা, নাহলে সাদা কাগজে স্বাক্ষর করবা, না হয় অঙ্গীকার নামায় স্বাক্ষর করবা। কিন্তু আমার খেয়াল ছিল ওই যে আমার ফেডারেশন শিখাইছে, কোনো সাদা কাগজে, কোনো রিজাইনে, কোনো ওই কোনো স্বাক্ষর করবা না, ওই জিনিসটা জি, আমার জি, মাথায় কাজ তাহলে করছে। মানে আপনাকে চাকরিচ্যুতি করার এক প্রকার হুমকি দেওয়া হচ্ছিল, বা এই পদক্ষেপ নিচ্ছিল জি, কর্তৃপক্ষ। জি, আমাকে 8 তলায় সকাল 9টা থেকে রাত্র 8টা পর্যন্ত, আমি যতক্ষণে ওই পেপারসে স্বাক্ষর করে নেই অতক্ষণ আমাকে ওখানে আটকায় রাখছে। দুপুরে আমার খাইতেও দেয় না। পরে যখন 8টা বাজে ছুটি হবে, তখন আমাকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে আমি ফুলের আইসা স্বীকার করলাম যে তোরা আমার কেউ খোঁজ নিলি না, আমার তো আটকায় রাখছিল সকাল থেকে এই পর্যন্ত। তো পাশের অপারেটররা বললো যে আমরা তো জানি না যে তোরে 8 তলায় আটকাই রাখছে, নিয়ে আমরা তো জানি তোরে ছুটি দিয়ে দিছে না বাইর করে দিছে, আমরা তো এটা খবর নেই না। পরে জিজ্ঞেস করলাম যে আমার হেল্পার খাদিজার কি অবস্থা, বলছে ও ভালো, আর জ্ঞান আসছে, কোনো সমস্যা নেই, ও ভালো আছে। পরের দিন 15 ফেব্রুয়ারি কারখানায় যখন আসি, আমাকে একটা কারণ দর্শনের নোটিশ দিয়ে দেয়, সাধারণ সামরিক বরখাস্ত সহ কারণ দর্শনের নোটিশ। তো আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনছে এগুলো আমি কিছুই করি নাই। আমার যে অভিযোগগুলো আনছে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট।
আমি বললাম যে এই কাগজে আমি সই করব না। বলে একটা তুমি রিসিভ করে নাও, আর একটা আমাদেরকে দাও। আমি বলছি কোনো কাগজে সই করব না। পরে আমি সংগঠনের সাথে যোগাযোগ করলাম যে আমাকে তো এরকম একটা কাগজে স্বাক্ষর করতে বলে, কি করব? বললো যে ঠিক আছে, তুমি একটা কাগজে স্বাক্ষর করে নিয়ে আসো, আর একটা তুমি দিয়ে আসো। তো আমাকে ওই কাগজটা দিয়ে আমাকে 45 দিন পর্যন্ত আমাকে সাসপেন্ডে রাখছিল। সাসপেন্ডে তখন এই যে এখন যে আইনটা চলে 2006 সালে যে বাংলাদেশ শ্রম আইন হয়েছে, তখন ওই আইনটা ছিল না। ওই 5 সালে ওই আইনটা ছিল না। আইনটা তো চাইছে 6 সালে এই আইনটা হয়েছে। পরে আমাকে 45 দিন পর্যন্ত আমাকে ওখানে তারা সাসপেন্ড করে রাখলো। এক পর্যায়ে আমি ওই ওই সংগঠনের সদস্য এবং ওই সংগঠনের যে লিগ্যাল অ্যাডভাইজার ছিল AKM নাসিম সাহেব, উনি আমার লিগ্যাল সাপোর্ট দিল, এবং লিগ্যাল সাপোর্ট দিয়ে আমাকে, আমার মনে আছে 9,700 টাকা আমাকে উঠায় দিচ্ছিল। তা আপনি চিন্তা করেন 94 থেকে 2005 সাল পর্যন্ত আমার চাকরির বয়স, সেখানে আমি বেনিফিট পাইছিলাম 9,000 টাকা। কারণ তখন আমার বেতন ছিল কম, 2700 টাকা বেতন ছিল, একদম সিনিয়র অপারেটরদের বেতন ছিল 2700 টাকা। এর উপরে কোনো বেতন ছিল না একটা অপারেটরের। তো আমাকে বেনিফিট উঠে দেওয়ার পরে ওই ফেডারেশনের একজন নেত্রী, আমি নামটা বলতে চাচ্ছি না, নামধারী, এখন সবাই চেনে কম বেশি, আমি নামটা বলবো না, তার মাধ্যমে সে আমাকে একদিন বললো যে তোর সাথে আমি কথা বলবো, তুই অমুক জায়গায় আসিস। কোথায়? বাড্ডা, ওনার বাসা ছিল। জি জি ম্যাডাম, আপনার বক্তব্য যদি আরেকটু সংক্ষিপ্ত করতেন, আমাদের দর্শকদের জন্য বুঝতে আরেকটু সুবিধা হতো। আচ্ছা, তাহলে আমি সংক্ষিপ্ত ভাবে বলতেছি। তো ওনার মাধ্যমে আমি ওই অর্গানাইজেশনে কাজ করলাম। তখন আমার বেতন দিত 2,000 টাকা। ওই ফেডারেশনের নেত্রী আমাকে 2,000 টাকা বেতন দিত। তো বলছে তোমাকে 2,000 দিব, এর উপরে দিতে পারবো না। তখন আমি থাকতাম রামপুরা উলনে, আর ওনার অফিস ছিল হলো মহাখালী আমতলিতে। এই হাইটা যাইতাম, হাইটা আসতাম, মাস শেষ আমার এই টাকায় কিচ্ছু হইতো না। পরে যাই হোক, এভাবে করতে 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 উনিও আমাকে অত্যাচার নির্যাতন, কারণ এটা আমি আজকে লাইভে বলতে চাচ্ছি না, শ্রমিকরা শুনতেছে। ওনার কুকর্ম বাষ্ট করে দেওয়াতে উনি আমাকে সারা রাত সারা দিন আটকায় রেখেছিল। তো যে কুকর্ম বলতে কি, যে আজকে যে লাইভটায় আসা, আমি শ্রমিক হিস্টোরি আরো অনেক আছে, যেহেতু তুমি বলতেছো ভাই যে সংক্ষিপ্ত করতে হবে, কারণ আজকে শ্রমিকরা আন্দোলন সংগ্রাম করতেছে, কিন্তু তাদের জীবনের কোনো পরিবর্তন আসে নাই। আমি মনে করি না যে আসছে, কিন্তু পরিবর্তনটা আসছে যারা উস্কানি দাতা, যারা শ্রমিকদেরকে উস্কানি দিয়ে মালিকের সাথে যুক্ত হয়ে তাদের ভাগ্যের পরিবর্তন করে। এটা আমি আজকে লাইভে বলতেছি, কারণ এই এই যে লাইভটা অনেকে দেখবে, অনেকে আমার বিপক্ষে কথা বলবে, আমি এটা পরোয়া করি না। আমি শ্রমিক হিসাবে বলবো যে আজকে যদি আমরা সেই 2006 সালের পরে যে আইনটা হয়েছে, এই আইনে যে সুযোগ সুবিধাগুলো আছে, এবং সেই সুযোগ সুবিধা যদি শ্রমিক ওই আইনগতভাবে শ্রমিক, ম্যাডাম আমি যদি এখানে একটু সার সংক্ষেপে আপনাকে বলি, যে মালিকদের সাথে একদল স্বার্থান্বেষী আছে, যারা মালিকদের সাথে মিলে শ্রমিকদের অধিকার হরণ করছে। এই তো মোটা কথায় আমি যদি বলি যে আমার একটা প্রশ্ন এখানে আসেই, যে তাহলে কি আমাদের শ্রমিকদের মধ্যে ঐক্যের কোনো ঘাটতি আছে কিনা, বা ইউনিটি যদি আমি বলি, সেই ক্ষেত্রে আমরা আপনার কাছে পরে আসবো। এখন আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাই, যে সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আমাদের ম্যাডামের দীর্ঘ সংগ্রামী জীবনের কিছু কাহিনী শুনলাম। তো এছাড়াও গার্মেন্টস এর মধ্যে আরো অনেক অনেক বিষয় আছে, যা ধীরে ধীরে পর্যায়ক্রমে এবং পর্ব অনুযায়ী আমাদের অনুষ্ঠানে আসবে। এখন ম্যাডামের কাছে আমার একটা প্রশ্ন হলো, যে গার্মেন্টসে আমরা দেখি যে অনেক সময় স্টাফদের সাথে, বিশেষ করে শ্রমিকের সামান্য সামান্য বিষয়ে কথা কাটাকাটি হয়, এবং এই যে আপনি বলছিলেন যে আপনাকেও চাকরিচ্যুতির ভয় দেখানো হতো, এখন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন গার্মেন্টসে
বিভিন্নভাবে ছোট ছোট কারণে শ্রমিকদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে। আপনার ফেডারেশন এই বিষয়ে কি ভূমিকা পালন করে, বা এই সম্বন্ধে আমরা কিছু জানতে চাই ম্যাডাম। ধন্যবাদ তোমাকে আবারও। আমি যেটা বলতে চাচ্ছি যে গার্মেন্টস হচ্ছে জেলখানা। এক কথায় বলি যে আমরা সকাল 8টা বা যখন ফজরের আজান দেয় শুনতে পাই, তখনই আমরা নারী শ্রমিকরা উঠি, জি জি জি। পাক শাক করি, বাচ্চা থাকলে বাচ্চারে যেভাবে রাইখে যাই, রাত্রেও এসে দেখি ঘুমায় থাকে। আমাদের বাচ্চাদেরকে সময় দিতে পারি না। আমি মনে করবো এটি একটি আচ্ছা, আমি একটু সংক্ষিপ্ত ভাবে বলি। কিন্তু কথা হচ্ছে যে এই যে কারখানাগুলোতে যে সাংঘর্ষিক সমস্যাগুলো হচ্ছে, শ্রমিকদের গায়ে হাত দেওয়া, শ্রমিকদেরকে মারধর করা, শ্রমিকদেরকে লাঞ্ছিত, অধিকার থেকে বঞ্চিত করা। আমি এক কথায় বলবো যে এই যে লাইনটি আপনি দেখেন, এই কয়দিন আগে যে আমাদের আশুলিয়া সাভারে যে এবং কোনাবাড়িতে আংশিক কিছু দাবি দেওয়া ছিল, কোন ফ্যাক্টরিতে আছে এই স্টাফদেরকে রাখা যাবে না, কোন ফ্যাক্টরিতে 22 দফা 18 দফা 20 দফা দাবি ছিল। জি জি ম্যাডাম, এই ক্ষেত্রে আমরা দেখেছি যে শ্রমিকদের কোনো দাবি দেওয়া তো মানাই হয় নাই, এবং কি বিভিন্ন গার্মেন্টস থেকে শ্রমিকদেরকে 100 শত শত শ্রমিকদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। এখন প্রথমটা হচ্ছে আমি বলি, কোনাবাড়ির দায়িত্বে আমি বেশিরভাগই কোনাবাড়িতে আমি এবং টঙ্গী, হারিকেন ওদিকে এই এরিয়াটাতে কাজ করি। আশুলিয়ায় আমাদের শ্রমিক আছে, কিন্তু আমি ওরকম গাঢ়ভাবে কাজ করি না। তবে আসতেছি আমাদের কোনাবাড়িতে যে কয়টা ফ্যাক্টরিতে দাবি দেওয়া দিছিল, আমি সেই দাবিগুলো, যে দাবিগুলো আমাদের ফেডারেশনে আসছিল, আমি সরকার এবং সেনাবাহিনীর মাধ্যমে সেই দাবিগুলো বাস্তবায়ন করার চেষ্টা করেছি। যতগুলো দাবি দিয়েছে সমস্ত দাবিগুলো মালিককে দিয়ে সেনাবাহিনীর মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করার সক্ষম করেছি। এরপরে আসেন, আপনি বলছেন যে এই যে শ্রমিকগুলো চাকরিচ্যুত হলো, কিবা টার্মিনেট হলো, কিবা ছাঁটাই হলো। আসলে টার্মিনেটটা হচ্ছে বাংলাদেশ শ্রম আইনের একদম পারফেক্ট একটা আইন, যেখানে হচ্ছে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হয় না, একদম 26 ধারায়। এবং ছাঁটাইটা বলি, চুক্ত বলি, বরখাস্ত বলি, সব থেকে এটাই হচ্ছে। কিন্তু এই যে কোনাবাড়িতে এতগুলা ফ্যাক্টরি থেকে, কোনাবাড়ি, সাভার, আশুলিয়া, গাজীপুরে যে বিভিন্ন ফ্যাক্টরি থেকে 100-200, যেমন একটা উদাহরণ দিই, আমাদের তুষুকার থেকে 239 জন শ্রমিকদেরকে টার্মিনেট করা হয়েছে। এই টার্মিনেটের পিছনে একটা গ্রুপ কাজ করছে। সেই গ্রুপটা হচ্ছে একটা ফেডারেশন গ্রুপ। সেই গ্রুপের মধ্যে 15-16টা ফেডারেশন আছে। শ্রমিকদেরকে উস্কাইয়া রাস্তায় নামাই দিয়া তারা মালিকের সাথে বৈশা, যেদিন তুষুকায় টার্মিনেট করা হলো তার আগের দিন সেই 13-1 ধারায় তুষুকার মালিক নোটিশ দিয়েছে। তারপরের দিন সেই ফ্যাক্টরির ভিতরে শ্রমিকরা বাইরে, 13-1 ধারায় নোটিশ দিলে তো শ্রমিকটা ভিতরে থাকার কথা না। কিন্তু আমরা খবর নিয়েছি এবং উপলব্ধি করেছি, বিভিন্ন সাইট থেকে শুনেছি, 15-16টা ফেডারেশন ফ্যাক্টরিতে তুষুগায় ঢুকে দুপুরে লাঞ্চ করেছে, শ্রমিকদের লিস্ট করেছে, এই শ্রমিকদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। এরপর দেখেন আবার টার্মিনেট আপনি করতে পারেন, আপনার আইনে আছে, করতেই পারেন, যেমন শ্রমিকের জন্য আইন আছে, মালিকের জন্য আইন আছে, কিন্তু টার্মিনেটটা আমরা চাই না। তাহলে আমার চাকরিটা কোথায় গেল? আমার ন্যায়সঙ্গত দাবির কারণে আমি আইনগতভাবে আমার অধিকারের কথা বলতে গিয়ে, দাবি দিতে গিয়ে যদি আমি চাকরিচ্যুত হই, তাহলে আমার এখানে চাকরিটা কোথায় গেল? টার্মিনেট করলে তো সমাধান হলো না। আমি যে এই তুষুকায় চাকরি করতাম, সেই চাকরিটা কোথায় গেল? আমি আজকে যারা এই লাইভটা দেখবেন, সরকার, সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, সবাইকে অনুরোধ করব যে টার্মিনেটটা বিষয় না, আমি যে এই প্রতিষ্ঠানে কাজ করতেছি, আমাকে সর্বোচ্চ টার্মিনেট করে আমার আইনানুগ ভাবে বেনিফিটটা দিল, কিন্তু আমার চাকরিটা কোথায় গেল? আমি এখানে চাকরি করতে আসছি, কিন্তু টার্মিনেট হওয়ার জন্য তো আসি নাই। আজকে আপনি মনে করেন যে বাংলাদেশে বর্তমানে আমি যতটুকু জানি যে
60,000 থেকে 70,000 শ্রমিক বেকার অবস্থায় আছে। জি জি ম্যাডাম, এই ক্ষেত্রে আমরা যদি আসি তো আপনার কাছে স্পষ্ট হইতেছে যে শ্রমিকদের দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে যে শ্রমিকদেরকে টার্মিনেট করা হলো, তাহলে কি তাদের দাবি দেওয়ার মধ্যে কোনো সমস্যা ছিল বা তারা কোনো অবৈধ দাবি দেওয়া উপস্থাপন করছিল? এই বিষয়ে আপনি কি বলবেন? আমি আপনাকে বলি রুবেল, সরি তোমাকে বলি, যেটা হচ্ছে যেই দাবিগুলো আমাদের কাছে আসছে সেই দাবিগুলোর ভিতরে আহ, আহ, একটা স্ট্যান্ডার্ড থেকে আসছিল 22 দফা দাবি, একটা থেকে আর একটা থেকে আসছিল 12 দফা দাবি। সেগুলো সম্পূর্ণ আইনসম্মত দাবি ছিল এবং তার ভিতরে একটা দাবি ছিল যে আমাদের বোনাস, হাজিরা বোনাস 1,000 টাকা করতে হবে। তা হাজিরা বোনাসটা এটা আইনে নাই বিধায় মালিক যদি চিন্তা করে যে হাজিরা বোনাসটা কেন দেওয়া হয়, যাতে প্রোডাকশনটা ঠিক থাকে। আপনি যদি ভালো উৎপাদন করতে হয় 1,000 টাকা বিষয় না আপনার বোনাস, আপনার সে লেড অ্যাবসেন্ট করবে না, আপনি সঠিক সময় সঠিকভাবে আপনার বৃদ্ধি করতে পারবেন, কাজের বৃদ্ধি করতে পারবেন। কিন্তু সেখানে দাবিটা তারা 850 টাকা করেছে এবং নাইট বিলটা 100 টাকা করা, 150 টাকা করা হয়েছে। আবার আরো কিছু ফ্যাক্টরিতে 180 টাকাও করছে, কেউ 150 টাকাও করছে আপনার নাইট বিলটা। এবং ম্যাক্সিমাম এই কোনাবাড়ির যে ফ্যাক্টরি গুলা 850 টাকা করছে হাজিরা বোনাস। তো এখন এখানে অনেক কথাই থেকে যায়, যেহেতু আমরা সংক্ষিপ্ত ভাবে চেষ্টা করি বলার জন্য, আমি আপনার মাধ্যমে তোমার মাধ্যমে বলবো যে এই চাটুকারিতা যারা শ্রমিকদেরকে শোষণ করে, নির্যাতিত করে আপনারা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি করেছেন। আমরা দেশকে ভালোবাসি, আমরা এই ক্ষেত্রে শিল্পকে ভালোবাসি, শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে চাই, কিন্তু সেটা হতে হবে আইনসম্মত, ন্যায়সঙ্গত, যুক্তিসঙ্গত। কিন্তু আমার কথা হচ্ছে শ্রমিকদের গায়ে হাত দিয়ে অসৎ আচরণ করে মারধর করে তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না, আমি মনে করি। জি জি ম্যাডাম, আমরা আবার আপনার কাছে পরে আসবো। তো আমরা ওই আপনি যে কথাই বলছিলেন যে শ্রমিকদের গায়ে হাত বা বিভিন্ন ধরনের, আমরা দেখতে পাই যে আসলে এই যে গ্রুপ অফ ইন্ডাস্ট্রি গুলা হয়েছে, এগুলা কিন্তু সম্পূর্ণ শ্রমিকের অবদানই বেশি যদি আমরা আমরা বলি। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে মালিকরা শ্রমিকদের বিপক্ষে গিয়েই কি বলবো যে একতরফা ভাবে তাদের স্টাফদেরকে বেশি প্রাধান্য দেয় এবং সুযোগ সুবিধা দেয় এবং শ্রমিকদেরকেই বঞ্চিত করে। সেই ক্ষেত্রে আমি যদি বলি যে শ্রমিকরাই একটা ফ্যাক্টরির মূল। আমি আপনার তোমার প্রশ্নটা বুঝতে পারছি। আমার কথাটা হচ্ছে যে এক কথায় 23 ধারায় অসৎ আচরণ করে শ্রমিকদের সাথে। বেশিরভাগের লাইন চিফ, সুপারভাইজার, পিএম ফ্লোর ইনচার্জরাই করে বেশি প্রোডাকশনের কারণে। কেন প্রোডাকশন হইতেছে না? কারণ আজকে মালিক যদি পিএম রে বলে যে আজকে সরি মালিক যদি ডাইরেক্টরকে বলে যে আজকে এই কাজটা আপনার 1200 পিস টার্গেট করতে হবে, প্রতিটা লাইন থেকে 1200 পিস, হ্যাঁ, ডাইরেক্টর পিএম রে বলবে তোমার 1500 দিতে হবে। দাফে দাফে আসে প্রোডাকশন, আর শোষিত হয় শ্রমিকরা, আর প্রমোশনটা বাড়ে হচ্ছে ওদের। কিন্তু হ্যাঁ, আমরা মনে করি যে লাইন চিফ, সুপারভাইজার, পিএম তারা আমাদের শত্রু না। আমি তোমাকে আমি বলি, তারা আমাদের শত্রু না, তারাও হলো ভুক্তভোগী। তাদেরকেও যে মালিক শান্তিতে রাখে, আমরা লাইন চিফ, সুপারভাইজারে সবসময় খারাপ চোখে দেখি। কিন্তু আমি একটু সেই ক্ষেত্রে আমি বলবো দিন শেষে কিন্তু আমাদের শ্রমিকদেরই বেশি ক্ষতি হচ্ছে। আমি আসছি আমরা এই যে দাবিগুলো আসছে, দাবির ভিতরে অনেক ফ্যাক্টরি থেকে আসছে যে লাইন চিফ, পিএম, সুপারভাইজার এদেরকে বের করতে হবে, কিন্তু সবাইকে না। যারা যারা খুবই অত্যাচার নির্যাতনটা বেশি করে, মালিকের হয়ে দালালি করে এবং প্রমোশন বাড়ানোর জন্য শ্রমিকদেরকে শোষিত করে, দেখেন একজন নারী শ্রমিক, সে সঠিকভাবে পানিটা যে খাবে, পানিটা সময় মতো খেতে পারে না। কারণ হচ্ছে বারবার টয়লেটে যেতে হবে, পরিপূর্ণভাবে সে খাবারটা দিনে খেতে পারে না। এই সকালে দুটো ভাত খেয়ে যায়, আবার 1টা বাজে লাঞ্চ টাইম হয়, খেয়ে
আবার দৌড়ে কর্মস্থানে যায়, রাত 10টাও বাজতে পারে, 12টাও বাজতে পারে। এর ভিতরে আমাদের একটা কলা, একটা রুটি, আর এখন হয়তো একটু টিফিন বিল বাড়াইছে আর একটু খাবার দেয়। কিন্তু দেখেন, যারা আমি বলি ডাইরেক্টর, পিএম, জিএম যারা আছে, এরা কিন্তু একটু পর পর খায়। আমার জানা আমি আমার অভিজ্ঞতার থেকে আমি বলি, এরা কিন্তু একটু পর পর খায়, কিন্তু আমাদের শ্রমিকরা খাইতে পারে না। এই জন্য নারী শ্রমিকরা বেশিরভাগই ক্ষতিগ্রস্ত। আপনি দেখেন, অনেক ফ্যাক্টরিতে শ্রম আইনে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, যেমন ডে কেয়ার সেন্টার, খাওয়ার ক্যান্টিন রুম, সেগুলো বাস্তবায়ন তো আমরা দেখতে পাই না ম্যাডাম। বাস্তবায়নটা আপনি দেখতে চান না, কিন্তু হ্যাঁ, আমি এগুলো অনেক উপলব্ধি করেছি। এখানে সবচেয়ে হচ্ছে আমাদের সক্রিয় ট্রেড ইউনিয়ন নাই। জি জি জি। আজকে যদি আমাদের প্রতিটা কারখানায় যদি সক্রিয় ট্রেড ইউনিয়ন হতো, শ্রমিকরা বাংলাদেশ শ্রম আইন যদি চর্চা করত, কোনো ফেডারেশনের কাছে যেত না, তারা নিজেরা শিখতো আইনে কি আছে আমরা দেখি। এই যে ইউনিটির কথা আপনি বলতেছেন বা ইউনিয়নের কথা বলতেছেন, আমাদের শ্রমিকরা এই যে ইউনিয়ন বিষয়টা কি আসলে অনেকেই জানেন না, অনেকে হয়তো জানেন। আপনি ইউনিয়নে যে বুঝাইতেছেন বা শ্রমিকদের একতার কথা বলতেছেন, তাহলে কি আমাদের গার্মেন্টস শ্রমিকদের মধ্যে একতার অভাব আছে কোনো? আপনি কি মনে করেন? আমি কিভাবে আপনার কাছে আসলে আমি যদি একটা উদাহরণ দেই, এই যে গত পরশু দিনকে যে 23 তারিখ গেল, 23/12/24 তারিখে যে নিটোয়ার, মামুন নিটোয়ারের যে আনরেস্ট হলো, সেই আনরেস্টে কিন্তু টাঙ্গাইল ঢাকা মহাসড়ক বন্ধ ছিল সকাল থেকে। তো যাই হোক, আমার কাছে বিভিন্ন শ্রমিকরা ফোন দিয়েছে আমাকে যাওয়ার জন্য, আমি চেষ্টা করেছি। তাদের শর্ত ছিল 3টা। এক হচ্ছে চাকরির নিশ্চয়তা, 2 হচ্ছে 13-র 1 ধারা নোটিশ আমরা মানি না। আমরা 13-র 1 ধারায় নোটিশ দিয়ে যে কয়দিন বাইরে আমরা ছিলাম, আমাদের পূর্ণ হাজিরা বহাল রাখতে হবে, আমরা আমাদের হাজিরা সঠিকভাবে যাতে পাই। এইটা তাদের এই এবং নিটোয়ার আর হলো মামুন নিটোয়ার। তো আমি সেনাবাহিনীকে অবগত করেছিলাম, ইন্ডাস্ট্রিয়ালের যে ডিসি সাহেব ছিল, সরি এসপি সাহেব ছিল, এবং কোনাবাড়ি থানার ওসি সাহেব ছিল। আমি বলছিলাম যে এই শ্রমিকরা রাস্তা থেকে উঠবে, রাস্তা ছাড়বে, কিন্তু কথা হচ্ছে 3টা শর্ত। এক হচ্ছে মালিক এখানে আসতে হবে, এই দাবি, এই 3টা দাবি মালিকের মানতে হবে। আমরা 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 দেখেছি যে আপনি বিভিন্ন সময় বিভিন্ন গার্মেন্টস এর অনেক সমস্যা, অনেক ভূমিকা পালন করেছেন, কিন্তু এই যে শ্রমিকদের দাবি দেওয়া বা অনেক গার্মেন্টসে আমরা দেখতে পাই যে শ্রমিকদের মজুরি না দিয়ে তাকে চাকরিচ্যুত করা হয়। সেই ক্ষেত্রে আপনি এবং আপনার ফেডারেশন আসলে কি ধরনের প্রসিডিউর করে তাদেরকে ন্যায্য অধিকার আদায়ে সহায়তা করেন? আমরা এই ক্ষেত্রে আমাদের একটু বলবেন। প্রথমত হলো যে একজনের ধারা, আমি আমার অভিজ্ঞতার থেকে বলি, কোন বাংলাদেশে বহুত ফেডারেশন আছে যে একজন শ্রমিক, আমি মনে করি যে আপনার বেতন, আপনি একজন অপারেটর, আপনার চাকরির বয়স হলো 10 বছর, যে কোনো কারণে আপনাকে মালিক চাকরিচ্যুত করলো, আপনাকে রাখবে না। কেন রাখবে না? আপনি অন্যায়কে প্রতিবাদ করেছেন, কিংবা বেআইনি ভাবে কারখানা কর্মকাণ্ড চালাইতেছে সেটা প্রতিবাদ করছেন, এই কারণে আপনার চাকরিটা চলে যাচ্ছে। সেই ক্ষেত্রে যদি আমাদের সদস্য হন কিংবা সদস্য নাও হন, আমাদের কাছে আসলে আমরা প্রথমত চেষ্টা করি অভিযোগটা নেই, অভিযোগটা নিয়ে আমরা লিগ্যাল নোটিশ পাঠাই। লিগ্যাল নোটিশ আমরা চাকরি ফেরত চেয়ে আমরা নোটিশ পাঠাই। যদি মালিক বলে যে তাকে রাখবো না, সেই ক্ষেত্রে ঠিক আছে, আপনি রাখবেন না, তাহলে আপনি টার্মিনেট বেনিফিটটা দিয়ে দেন, 26 দ্বারা আপনি টার্মিনেটটা দিয়ে দেন। অনেক সময় আছে মালিকরা শ্রমিকদেরকে শোষণ করার জন্য, অধিকার থেকে বঞ্চিত করার জন্য হাতে একটা কারণ দর্শনের নোটিশ দিয়ে দেয়, চাকরি থেকে বরখাস্ত করে। আপনার চাকরির বয়স যদি এখন 15 বছর হয়, আপনি যে অসৎ আচরণ করেন নাই, আপনি মেশিনে বসে কাজই করতেছেন, তাহলে কার সাথে অসৎ আচরণ করলেন, কার সাথে মারামারি করলেন? আমরা তো ওখানে মারামারির জন্য যাই না, আমরা পেটের দায়ে দারিদ্র পরিবার, আমরা কর্ম করতে এসেছি, কিন্তু আমাদের সাথে অসৎ আচরণ করা হয়। এইটার প্রতিবাদ করতে গেলেই আমাদেরকে চাকরিচ্যুত করা হয়, একটা নোটিশ ধরায় দেয় হাতে। সেই নোটিশ একটু সংক্ষিপ্ত করতেন। আচ্ছা, আমি সংক্ষিপ্ত করতেছি। এই নোটিশটা, কারণ দর্শনের নোটিশটা দিলে আপনি টার্মিনেটে যদি 1 লক্ষ টাকা পান,
আপনার নোটিশটা ওনারা দিয়ে কি করে নোটিশ দেয়, ওইটার জবাব দেয়, জবাবটা আমরা লেখা দিই, তখন তদন্ত করে, তদন্ত তারা নিজেদের মতো করে তদন্ত করে, শ্রমিকের পক্ষে কাউকে রাখে না, তখন ওই দোষটা সমস্ত শ্রমিকরা চাপায় দেয় যে তুমি এই দোষ করছো, দোষী সাব্যস্ত করে পরে বলে যে তুমি কোনো বেনিফিট ম্যাডাম পাবে এখানে না। আমার একটা প্রশ্ন আছে যে এই যে তদন্তের কথা বলছেন আপনি, এই তদন্ত কে করে বা কারা করে, কিভাবে করে? এটা হচ্ছে কারণ দর্শনের নোটিশ দেওয়ার পরে ওখানে সেখানে কি লেখা থাকে, আমি শ্রমিকদের কোনো প্রতিনিধি বা কেউ কি থাকে সেখানে? ওখানে কোনো প্রতিনিধি তারা রাখে না, কোনো রাখে না। তারপরও বলা আছে কারণ দর্শনের নোটিশের প্রথম কারণ দর্শনের নোটিশ দিলে ওইটার জবাব দেয়, জবাবের পরে একটা তদন্তের নোটিশ দেয় যে তোমার যদি কোনো প্রতিনিধি থাকে তুমি তোমার পক্ষে কথা বলার জন্য, তাহলে 2 জন নমিনি করো, হ্যাঁ, নির্বাচিত করে আমাদেরকে নাম দিও, ওই তদন্তে থাকবে। এখন কাজ করছি আমরা ফ্যাক্টরিতে, জি। বাইরের থেকে তো কেউ এসে এখানে তদন্তই করবে না, না, না। আর কোন শ্রমিক এসে তো আমার পক্ষে বলবে না যে এই কাজটা রুবেল করে নাই, জি। এই কাজটা রুবেল করে নাই, কারণ তাহলে ও তাহলে যদি তো তার বলতে, চাকরিচ্যুতর ভয় আছে। হ্যাঁ, ওর জি, জি, জি। চাকরিচ্যুতর আর ভয় আছে। আমরা বিভিন্ন সময় জানি যে গার্মেন্টসে যে কোনো অন্যায়ের প্রতিবাদ করলে তাকে চাকরিচ্যুত করা হয়। জি। তো আপনার কাছে আমরা আসছি আবার। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা কথা বলছিলাম গার্মেন্টস শ্রমিক সংহতি ফেডারেশন সাধারণ সম্পাদক স্মৃতি ম্যাডামের সাথে। আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে এবং পর্ব অনুযায়ী আমরা বিভিন্ন সময় ভিডিও নিয়ে আসব, গার্মেন্টস এর প্রকৃত চিত্র আপনাদের মধ্যে তুলে ধরার জন্য। তো ম্যাডামের কাছে আজকে আমার আরো একটি প্রশ্ন, এই যে গার্মেন্টস এর দাবি দেওয়া অনেক আছে, অনেক কিছুই আছে, কিন্তু গার্মেন্টস এর বেতনাদি যে বিভিন্ন সময়ে এই আমাদের যে টার্মিনেট করা হলো, তার মধ্যে একটা লাল কালির বিষয় আছে, অনেকের প্রশ্ন এটা। এটা শুধু আমার না, এটাকে আপনি কিভাবে দেখেন? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ রুবেল, তোমাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর এই লাইভটা যারা দেখছেন কিংবা দেখবেন তারা খেয়াল করবেন কথাগুলো, যে মালিক যখন ম্যাক্সিমাম সাভার, আশুলিয়া, গাজীপুরে যে সকল শ্রমিকদেরকে টার্মিনেট করা হয়েছে, সেই শ্রমিকদেরকে ব্ল্যাক লিস্টে ফেলানো হয়েছে, কেউ বলে বায়োমেট্রিক, কেউ বলে ব্ল্যাক লিস্ট। হ্যাঁ, এটা এইবার তুষুকার থেকে শুরু হয়েছে, যারা পরিকল্পিতভাবে মালিকের সাথে মিলে, নামদারি কিছু ফেডারেশন আছে যারা শ্রমিকদেরকে এমন কিছু করেছে যে শ্রমিকরা, আপনারা দেখছেন, উপলব্ধি করেছেন যে যাদেরকে 239 জন শ্রমিককে ব্ল্যাক লিস্ট করা হয়েছিল। পরে আমি সেই লিস্টটা আমি সেনাবাহিনীকে দিয়েছিলাম, বিভিন্ন সেনাবাহিনী যে মৌচাক ক্যাম্প এবং সাভার সেনানিবাস সেখানে এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ বিভিন্ন জায়গায় আমি দিয়েছি, যে শ্রমিকরা কোথাও চাকরি পাচ্ছে না, সারাদিন ডিউটি করে, ফিঙ্গার দিতে গেলেই তার লাল দাগ উঠে, তার মানে তাকে ব্ল্যাক লিস্ট করা হয়েছে। এটা নিয়ে আমরা সরকারের কাছেও আমরা বারবার বলতেছি যে মালিক যদি ভালো না লাগে টাকা পয়সা দিয়ে বের করতে পারে, কিন্তু তার অধিকার নেই, শেষ প্রান্তে এসেছি, তার অধিকার নেই একজন শ্রমিককে ব্ল্যাক লিস্ট করা। এটা কেন করা হচ্ছে, এটার জন্য আশা করি সরকার এটা নিয়ে কাজ করবে, এবং এখন বর্তমানে সেনাবাহিনী শ্রমিকদের পক্ষে ভালো ভূমিকা রাখতেছে। আমরা মনে করি সেনাবাহিনীর উপরোক্ত কর্মকর্তা যারা আছেন, এই ব্ল্যাক লিস্ট যাতে না হয়, এটার জন্য আপনারা একটু কাজ করবেন বিশেষভাবে। আরেকটা বিষয় আমি আজকে পেজে বলবো, যে আগে ছিল বাৎসরিক এগ্রিমেন্ট 5%, সেখানে এখন অন্তর্বর্তীকালীন সরকার এবং শ্রম উপদেষ্টা মহোদয় শ্রমিকদের সার্বিক বিবেচনা করে দ্রব্যমূল্যের দিক সর্বদিক করে একটা কমিটি গঠন করেছে। সেই কমিটি শ্রমিকদের প্রতিনিধি হিসাবে একজন নেতাও ছিলেন ওখানে। সেখানে 5%-এর সাথে আরো 4% যুক্ত হয়েছে, সর্বমোট 9%। এই 9% ডিসেম্বরে বাড়াবেন, জানুয়ারিতে শ্রমিকরা পাবেন। কিন্তু মালিক যদি, আমি একটা উদাহরণস্বরূপ কথা বলি, একজন শ্রমিকের যদি 700 টাকা বাড়ায়, এই 9% আমরা হিসাব কইরা, এটা তো বেসিক দেবে, আমি মনে করি গ্রস দিবে না। সেই ক্ষেত্রে ধরি
একজন শ্রমিকের 700 টাকা বাড়লো, কিন্তু শ্রমিকরা টাকাটা পাওয়ার সাথে সাথে বাড়িওয়ালারা জানুয়ারিতে বাসা ভাড়া 1000 বাড়ায় ফেলবে। তাহলে এদিকে সরকার, মালিকরা, বিজিমিরা 9% করে লাভটা কি হইলো? এদিকে তো বাড়িওয়ালারা ঘর ভাড়ার সাথে সাথে জানুয়ারিতে ম্যাডাম, বাড়াইবে। আমরা এই বিষয়ে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো অনুষ্ঠানে কথা বলবো। তো শ্রমিকের কথা অনুষ্ঠানের সকল দর্শকদের আমি বলবো যে বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক পরিবেশ এবং অস্থিরতা, সেই ক্ষেত্রে আপনারা কোনো গুজব বা গুঞ্জনের ফাঁদে পা দিবেন না, এবং গার্মেন্টসে অহেতুক অস্থিরতা সৃষ্টি করবেন না। আমাদের বাংলাদেশ যে একটি রক্তের সাগর বিনিময়ে মুক্ত হয়েছে, সেই বাংলাদেশ আমরা যেন সবাই মিলে, মালিক শ্রমিক সবাই মিলে একটা সুসম্পর্ক সৃষ্টি করে আমরা যেন বাংলাদেশকে একটি সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে গ্রহণ করতে পারি, সেই হিসেবে সেই প্রত্যাশা রেখে আজকে আমাদের এই অনুষ্ঠান শেষ আমি করছি। একটা কথা বলবো, জি শেষ কথা, ম্যাডাম। শেষ। জি ম্যাডামের যদি কোনো মন্তব্য থাকে। জি জি সর্বশেষ এই ভিডিওটি আমার মনে হয় যে অল্প সময়ে কিছু সামথিং কথা বলেছি। অনেক কথা আছে যেগুলো হচ্ছে, আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন করেছি। 5ই আগস্ট যখন স্বৈরাচার পতনের সময় আমরা শ্রমিকরা নিয়ে রাজপথে ছিলাম, আমরা অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্তর্বর্তীকালের পরে যারা আসবেন, ক্ষমতায় আসবেন, আমরা দেশকে ভালোবাসি, শিল্পকে ভালোবাসি, এবং শ্রমিকদের অধিকার যাতে নিশ্চিত হয় সেই জন্য সার্বিক সহযোগিতা সরকার করবে। এই প্রত্যাশা ব্যর্থ করে আমি আজকে এই লাইভে শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কিছু আপডেট নিয়ে।